প্রিয় দর্শক, স্বাগতম। যে কথা বলতে চাই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন। শাহিন ভাই এবং রবি, আপনার দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব নির্বাচন, জুলাই সনদ সহ নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই শাহিন ভাইকে দিয়ে। শাহিন ভাই, গতকাল নির্বাচন কমিশনে গিয়ে নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন, এবং তারপর তিনি বলেছেন যে শাপলা প্রতীক দিতে হবে, নয়তো ধান সোনালী আঁশ বাদ দিতে হবে। তো আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি আলোচনা সভায় বলেছেন যে, কারুর নাম তিনি উল্লেখ করেননি, যে তিনি বলেছেন যে আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি, তোমাদের মার্কা তোমাদের দেবে নির্বাচন কমিশন, সেটা নিয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা নিজেদের মার্কা কি নেবেন না নেবেন সেটা আপনাদের বিষয়। ধানের শীষকে কেন আপনারা টার্গেট করেছেন? সেখানে আরও তো দাঁড়িপাল্লা সহ অন্যান্য প্রতীকও ছিল, এটার কারণটা কি? আচ্ছা, মানে আপনাকে এবং হলো সকল দর্শককে শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আসলে আপনার প্রশ্নের সুন্দর একটা উত্তর হলো যে মূল যে বিতর্কটা মানে আসছে এখানে, সেটা এনসিপি প্রতীক চেয়েছিল শাপলা। এখন বলা হচ্ছে যে শাপলা জাতীয় প্রতীক। তো আমরা এটা ইলেকশন কমিশনকে লিখিতভাবে বলেছি যে শাপলা এককভাবে জাতীয় প্রতীক না। সংবিধানে যেটা বলা আছে অনুচ্ছেদে, সেটা অনুযায়ী শাপলা, ধানের ছড়া, তিনটি হলো তারা, পাটপাতা এবং শাপলা মিলে হলো জাতীয় প্রতীক। সুতরাং আমরা জাতীয় প্রতীককে আমরা আমাদের মানে প্রতীক চাইনি, আমরা চেয়েছি শুধুমাত্র শাপলাকে, শাপলা ফুলকে। এখন আপনি বলতে পারেন যে শাপলা ফুল এটা জাতীয় ফুল, তাহলে এটা কেন দিবে? আপনি দেখেন, জাতীয় পশু বাঘ এবং হলো জাতীয় ফল কাঁঠাল, এই দুইটা ফল এবং হলো মানে কাঁঠাল এবং হলো আপনার বাঘ, এটাও কিন্তু অলরেডি ইতিমধ্যেই দুইটা রাজনৈতিক দলের মানে প্রতীক হিসেবে আছে। সেখানে মূল মানে আপনার বিতর্কটা যেটা আসছে যে শাপলা জাতীয় প্রতীক, এটা দেওয়া হবে না। তো আমরা ইলেকশন কমিশনকে জিজ্ঞাসা করেছিলাম কেন দেবেন না সেটা বলেন। তো ইলেকশন কমিশন বলছে যে কেন দেবো না এটা আমরা বলতে পারবো না। তার মানে আমরা মনে করি যে বাহির থেকে কোনো প্রেশার আছে। তবে ইলেকশন কমিশনের লিস্টে নেই, সেটা ইলেকশন কমিশনের লিস্টে নেই। আপনি দেখেন, ইলেকশন কমিশন কিন্তু যে লিস্ট সংশোধন করেছে, ইলেকশন কমিশনের বিধি আছে, রুলস আছে, এই রুলস সংশোধন করে তারা আরো 53টা প্রতীককে ইনকর্পোরেট করেছে। এই ইনকর্পোরেট করার সময় আমরাও বলেছিলাম যে শাপলাটাকে আপনারা অন্তর্ভুক্ত করেন, কিন্তু আমাদের আবেদন কিন্তু তার ইনকর্পোরেশনের আগে হয়েছে। সে পারত কিন্তু শাপলাটাকে এখানে ইনক্লুড করতে পারত। তো ইনক্লুড না করে সে বিশেষ কোনো চাপের কথা বলতেছে, বা আমরা শুনতে পাচ্ছি যে বিশেষ চাপের কারণে এটা হচ্ছে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বলছে, এটা তার ব্যক্তিগত মত। যে এইখানে আমার একটা আপত্তি আছে, যখন নাসিরউদ্দিন পাটোয়ারি সবসময় এরকম মানে অন্য দলের প্রতি বিরোধিতা করেন, সেটাকে আপনারা নিতে মানে দায় নেন না। সেটা হলো জাতীয় প্রতীকের মধ্যে ধানের ছড়া এবং হলো শাপলা দুইটাই আছে। এই জন্য সে ব্যক্তিগতভাবে বলছেন যে যদি জাতীয় প্রতীক চিন্তা করে আপনি শাপলাকে দিতে না চান, তাহলে ধানের শীষকেও আপনি বাদ দেন বা ধানের ছড়াকেও বাদ দিতে পারেন। এটা তার একটা খেদুক্তি আর কি। এটা আমরা বাংলায় বলি খেদুক্তি, বাট এটা আমার যে মনের চাওয়া বা আমার যে মূল বক্তব্য না, বা দলীয় বক্তব্য না। এখন এখানে যদি জাতীয় প্রতীক হিসাবে আপনি এটা বাদ দিতে চান, তাহলে দুটোকেই বাদ দেন, এরকম বিষয়টা তিনি একটা মানে সদুক্তি বা খেদুক্তি বলছেন, মানে মানে এটা করেছেন। আমাদের মূল চাওয়া হলো শাপলাটাকেও যেন আমাদের প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয়। এখন সেজন্য কি করণীয়? সেজন্য এখন ইলেকশন কমিশনের বিধি আছে, রুলস আছে, এই রুলস অ্যামেন্ডমেন্ট করে শাপলাকে ইনকর্পোরেট করে এরপরে যেন এটা আমাদেরকে দেওয়া হয়, এটা আমাদের প্রত্যাশা আর কি। রবি ভাই, এই যে খেদুক্তি বা এই ধরনের উক্তি কি রাজনীতিতে উত্তেজনা বা বিভাজন তৈরি করে কিনা? অরাজনৈতিক ব্যক্তি অরাজনৈতিক খেদুক্তি করবে ওনার ভাষায়, এটাই তো স্বাভাবিক। রাজনীতি তো একটা অরাজনৈতিক কেন বলছেন? শিল্প। হ্যাঁ, হয়েছেন তো রাজনৈতিক অভিজ্ঞতা, তারপর ধরেন বিষাদাকার, এগুলি তো অভিজ্ঞতা থাকতে হয়, আর বিষাদাকারেরও একটা লিমিট থাকতে হয়। এখন ধরেন আমার কিন্তু এই সমস্ত বক্তব্যের উত্তর দেওয়ারও নেই, মানে রুচি যদি বলেন সেটা নেই। আজকে যেহেতু মহাসচিব কথা বলেছেন, কারোর নাম নিয়ে না বললেই ভালো হতো। বলেছেন আর কি, উনি বলেছেন হয়তো, না উনি কারোর নাম নেন। কথাটা হচ্ছে যে আপনি যখন যা ইচ্ছা দাবি করছেন, যখন যা ইচ্ছা আপনার মতো করে চাইছেন, না পেলে বা না দিলে সেখানে আপনি ধমক দিচ্ছেন, শাসাচ্ছেন, নির্বাচন বন্ধ করে দিবেন।
এই রকমের যখন বলা হয় তখন আমি সেগুলিকে রাজনৈতিক বক্তব্য বলি না, ওটাই আমি মিন করতে চেয়েছি। আপনি নির্বাচন কমিশনকে কি চাচ্ছেন? সবাই এত সংস্কার করছে, কি বলছি? সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, বিচার বিভাগ স্বতন্ত্র হবে, রাষ্ট্রের হয়ে ফাংশন করবে, নিরপেক্ষ থাকবে, তাই তো? তাদের কোনো চাপের কাছে মাথা নত করবে না, এগুলো বলছি না আমরা? এই সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালী করতে চাচ্ছি, তার গঠন প্রক্রিয়াও তো আরো স্বচ্ছতা আনছি, যেখানে কোনো রাজনৈতিক দলের প্রভাব থাকবে না, ইভেন সরকারের প্রভাব থাকবে না। সেই নির্বাচন কমিশন যখন আপনার মতো পারপাস সার্ভ করছে না, আপনি বলছেন নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন করে দেখে দেবো, আমাদের দাবি মানতে হবে, আমরা চেয়েছি ইনক্লুড করতে হবে। আরে ভাই, ইনক্লুড যে নির্বাচন কমিশন করবে তারও তো একটা প্রক্রিয়া আছে, সেখানে অলরেডি 150 প্রতীক ইনক্লুডেড করা আছে, আপনাকে ওখান থেকে প্রতীক বেছে নিতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আপনার শাপলা আপনাদের ইনক্লুড করে দেওয়া হোক। নির্বাচন কমিশন আমলে যদি না নেয়, এটা তো নির্বাচন কমিশনের স্বাধীনতা, স্বতন্ত্রতা, সেটা তো আমরা চাচ্ছি সংস্কার করে। আপনি সংস্কারে চাচ্ছেন নির্বাচন কমিশন শক্তিশালী হবে, স্বতন্ত্রভাবে ফাংশন করবে। যখন নির্বাচন কমিশন স্বতন্ত্রভাবে ফাংশন করছে, নিরপেক্ষভাবে ফাংশন করছে, তখন আপনি তাকে আবার চাপ প্রয়োগ করছেন। তো এটা দ্বিচারিতা, তো দ্বিচারিতা তো রাজনীতিরা। কিন্তু তারা তো তাদের দাবি করবে, এটাই তো স্বাভাবিক। না, দাবি করারও একটা বিষয় আছে। কথাটা হচ্ছে যে নির্বাচন কমিশনের ইনলিস্টেড যে সমস্ত প্রতীক আছে, যা ইতিমধ্যে বরাদ্দ হয়েছে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে, রেস্ট অফ দ্য যে সমস্ত স্যাম্পল আছে সেখান থেকে আপনাকে বেছে নিতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এখন নির্বাচন কমিশন মনে করছে না শাপলা তারা ইনক্লুড করবে, এটা তাদের ব্যাপার, এটা আমাদের কিন্তু ব্যাপার না, এবং এটা আমাদেরও ধরেন এটা মতামত দেওয়ারও ব্যাপার না। এনসিপি ভার্সেস নির্বাচন কমিশন হতে পারে, কিন্তু সেটাকে আপনি জাতীয় রাজনীতি এনে আরেকজনের প্রতীক বাতিল করতে হবে, এই ধরনের কথা যারা বলে, সেটা কি রাজনৈতিক চিন্তার কথা কিনা, এবং সেটি কি রাজনৈতিক ব্যক্তিত্বের কথা কিনা? এই জন্য আমি বলছি যে আমার এইসব কথার অ্যান্সার দেওয়ার ক্ষেত্রেও কিন্তু রয়েছে। কারণ একজন বিকৃত মস্তিষ্কের মানুষ ধরে নিচ্ছে আমি, যে যখন যা ইচ্ছা তাই রাস্তায় বলছেন, আপনি কি সব কথা তার সাথে উত্তর দিবেন? যে কথা যদি আপনার প্রাসঙ্গিক না হয় বা আপনার দায়িত্বের সাথে যদি না যায়, সেই জায়গা আমি বলছি। যার ফলে আপনি নির্বাচন কমিশনকে চাচ্ছেন একভাবে দেখতে, আবার আপনার পারপাস সার্ভ না হলে সেটা বলছেন যে ষড়যন্ত্র আছে, অন্যের পারপাস সার্ভ করছে, আমারে দিলেন না ওরটা দিত। বা আরে ভাই, এটা তো নিজের মতো করে চাওয়ার বিষয় না, এটা একটা বিধিবিধান আছে, সেই প্রক্রিয়া অনুসারে এটা আদালতে গিয়েছে, আদালতও বলেছেন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বিষয়। তো নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নিয়েছে। তো নির্বাচন কমিশনের প্রতি যদি আমরা শক্তিশালী নির্বাচন কমিশন চাই, নিরপেক্ষ চাই, সেটার উপর আস্থা রাখেন না, প্রতীক হলে কি উইন হয়ে যায় নাকি? আবার তারপরেও যদি আপনি কনভিন্স করে নিতে পারেন, আমাদের সমস্যা কোথায়? আপনি নেন, নির্বাচন কমিশন যদি ইনক্লুড করে ওই প্রতীকটা আপনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বা ধরেন দাবির পরিপ্রেক্ষিতে, হতে পারে, সেখানে তো আমাদের দ্বিমত নাই। কিন্তু কথাটা হচ্ছে সেটাকে আপনি নির্বাচন কমিশনকে বর্জনা করবেন, অন্য রাজনৈতিক দলকে বর্জনা করবেন, আপনার মতো করে চাপিয়ে দেবেন, শাসাবেন সবাইকে, এটা কি রাজনীতি নাকি? কাদের শাসান, কাদের? যাই হোক, এই শাসাতে গিয়েই তো রাজনৈতিক দলটা অঙ্কুরে বিনষ্ট হতে চলেছে। আমি সবসময়ের জন্য বলি, বহুদলীয় গণতন্ত্র বিএনপি বিশ্বাস করে, এবং আমি ব্যক্তিগতভাবে এনসিপির প্রতি প্রচন্ড আশাবাদী ছিলাম যে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, একজাক তরুণ এসেছে, এই তরুণরা ঝুঁকি নিতে জানে, তরুণদের মতো এখনো পর্যন্ত অনেক ইনোসেন্টিটি আছে, শক্তি সাহস আছে, সেটা জন্য রাষ্ট্রের কল্যাণে কাজে লাগে। কিন্তু এই সিনিয়র নেতাদের ভৎসনা, দলকে ভৎসনা, সাংবিধানিক প্রতিষ্ঠানকে হুমকি, একে দেখে নেওয়া, ওকে দেখে দিব, এইগুলি করে তো ধরে রাজনৈতিক গুরুত্ব মহত্ব নষ্ট হয়ে সেই যে যে শূন্যতা তৈরি হয়েছিল পূর্ণ হবে এনসিপি দিয়ে, সেটা তো অঙ্কুরেই নষ্ট হয়ে গেল আর কি। আপনার কাছে আসছি, সেটি হচ্ছে যে বেশ কয়েকদিন আগে মাহমুদুর রহমান মান্না যখন আপনারা এনসিপি শাপলাটা চেয়েছিলেন, তখন তিনিও বলেছিলেন তারাও নাগরিক ঐক্য শাপলা চেয়েছিল, সেটাও নির্বাচন কমিশন দেয়নি। আপনি বলছেন যে আরপিও সংশোধন করে এটা এনলিস্টেড করতে। তো এখন শুধু এনসিপির জন্য যদি আজকে আরপিওতে সংশোধন করে এটা এনলিস্টেড করা হয়, তারপরে এরপরে দুদিন পরে আরেকটা দল বলবে তাদেরকেও দেওয়ার জন্য, সেটা কি সম্ভব? আসলে এটা কি বাস্তবসম্মত? আমি আপনার এই প্রশ্নের উত্তরের আগে আমাদের রবিউল ভাইয়ের কিছু কথা বলে আসি। সেটা আগে বলেন, তারপর রবিউল ভাইটা বলেন। একটু বললেই তাহলে মানে এরপরে ভুলে যাব। এর কারণ মানে রবিউল ভাই যেটা বলছেন যে বিকৃত মস্তিষ্ক, আপনি দেখেন রাজনীতিতে অনেক কথা হয়, রাজনীতিবিদরা অনেক কথা বলে, এক দল আর এক দলের বিরুদ্ধে। রাজনীতিতে দায়িত্বশীলতার তো পরিচয় দিতে হয়। এখানে খুব খারাপ কথাটা কি হলো যে আপনি যদি প্রতীক বিবেচনা করে যদি আপনি এনসিপি কে শাপলা না দেন, তাহলে দানের শীর্ষ বাদ দেন, এই কথাটা বলছে, সে তো বলতেই পারে এটা। এখন কথা হলো এই কথাটা কাকে বলছে? এটা বলছে যে ইলেকশন কমিশনকে। এখন ইলেকশন কমিশন আপনারা দেখেন যে তারা কিন্তু বিভিন্ন সময় এমনভাবে কথাগুলো বলে, তাদের ল্যাঙ্গুয়েজগুলো বিএনপির সাথে মিলে যায়। আপনি দেখেন গতকালকে গত ঐক্যমত কমিশন থেকে বলা হলো যে একদিনেই আপনার গণভোট এবং হতে পারে, আপনার জাতীয় নির্বাচন হতে পারে। একজন ইলেকশন কমিশনার কি বলেন, হ্যাঁ এটা হইতে পারে।
অন্য ইলেকশন কমিশনাররা কিন্তু বললেন যে না এই বিষয়ে আমাদের মত দেওয়ার এখনো সময় আসে নাই বা আমরা এই বিষয়ে এখন মত দিতে পারি না, কিন্তু একজন ইলেকশন কমিশনার অলরেডি বিএনপির সাথে সুর মিলিয়ে ফেললেন। সুতরাং তাদের কি বোঝা যায়? এটা বোঝা যায় যে তারা বিভিন্ন সময় বিএনপি যেভাবে কথা বলে তার মতোই করে কথা বলে, তখন আমাদের একটা সন্দেহ তৈরি হয়। এই জন্য মূলত নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলছেন, এই জন্য রবিউল ভাই তাকে বিকৃত মস্তিষ্ক বা এই ধরনের কথা বলতে পারেন। আমি তা বলিনি, আপনি আমার শোনেন, আপনি যেভাবে কথাটাকে শোনেন না, আপনি যেটা বলছেন। আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলিনি, আমি বলছি যে কোনো বিকৃত মস্তিষ্কের মানুষ যদি কোনো বক্তব্য দেয় তার সব কথার উত্তর আমরা যেমন সমাজে দেই না, সেই জন্য রাজনীতিবিদদের সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন এটা এমন কোন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ না, ভদ্র ভাষায় সুন্দর করে না না না, আমি নাসিরউদ্দিনকে মিন করিনি। আপনি ঠিক আছে, ওকে। এরপর হলো আপনার এই যে রাজনৈতিক বক্তব্য যেটা আছে, আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন ভাবে রাজনৈতিক বক্তব্য দেয়, রাজনৈতিক আপনার দলের বিরুদ্ধে বলি আমরা, এটা আপনার রাজনৈতিক কালচার। এরপরে আপনার যে সেকেন্ড যে প্রশ্নটা ছিল মান্না ভাইয়ের বিষয়টা, তার দলকে হলো যে প্রতীক শাপলা প্রতীক তিনি চেয়েছিলেন, কিন্তু ওই সময় ইলেকশন কমিশনের তাদের রুলসের মধ্যে এটা ছিল না, যে কারণে তাকে দেওয়া হয়নি। পরবর্তীতে আমরা চেয়েছি, আমাদের কিন্তু শুরু থেকে এটা চাওয়া ছিল। আমরা আমাদের দলের মধ্যে আমরা কিছু প্রতীক নিয়ে চিন্তা করেছি যে কোন কোন প্রতীকগুলো পাওয়া যায় বা নেওয়া উচিত। আপনি দেখেন মানে যে ধানের শীষ মানুষ কিন্তু সবাই চিনে, আমাদের মানে বাংলাদেশের মানে সব মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ ভাত, ধান, চাল, এটা সবাই চিনে। আপনি প্রতীক কেন দেয় মানুষ? যেন সেটা সবাই চিনে। আপনি এমন একটা প্রতীক দিলেন, আপনার এক ধরনের মানুষ চিনল, শহরের মানুষ চিনলো, গ্রামের মানুষ চিনল না, গ্রাম চিনলো, শহর চিনল না। এই জন্য এমন একটা সামগ্রিক প্রতীক হওয়া উচিত। এটা তো এমন কিছু না। আপনি দেখেন দাঁড়িপাল্লা সুপ্রিম কোর্টের মধ্যে গেলে আপনি দেখবেন বিশাল আকারে দাঁড়িপাল্লা আছে, সুপ্রিম কোর্টের প্রতীক। তাহলে আপনি সে দাঁড়িপাল্লা দিচ্ছে না, কিন্তু সে দাঁড়িপাল্লাটা কেন বাতিল করতে মানে বললেন না? না, আমরা বলছি জাতীয় প্রতীকের মধ্যে যে অংশটার কথা বলছি। আপনার জাতীয় প্রতীকের মধ্যে দাঁড়িপাল্লা নাই, এই জন্য নাসিরউদ্দিন পাটোয়ারির কথাটা বলেনি। আপনি জাতীয় প্রতীক বিবেচনা করে শাপলাকে না দিলে আপনি ধানের ছড়াও বাদ দেন, এই কথাটা তিনি বলছেন। আপনি মান্না ভাই যেটা বলছেন, তিনি কিন্তু পরবর্তী আবার একটা ফেসবুক পোস্ট দিয়েছেন যে যদি এনসিপিকে শাপলা দেওয়া হয় আমি কোনো মামলা দায়ের করব না। সুতরাং আপনি দেখেন, আপনি শাপলা দিলে কি হবে? বাংলাদেশের জনগণ যদি শাপলায় ভোট না দেয়, তাহলে শাপলা কি আপনার ইসে যাবে, সংসদে যাবে? সুতরাং শাপলার মধ্যে এমন কিছু নাই যেটা একদম বাংলাদেশের সবকিছু এর মধ্যে চলে আসতেছে। শাপলা একটা ইন্ডিভিজুয়াল একটা প্রতীক, আপনি দেন না, তো সমস্যা কি? এখন যদি শাপলা না পাওয়া যায়, এনসিপি কি নিবন্ধন নিবে না, নাকি বিকল্প কি? এনসিপি অবশ্যই নিবন্ধন নেবে, এবং এনসিপির প্রত্যাশা হলো ইলেকশন কমিশনকে এনসিপি সুন্দর করে আইনি দিকগুলো ব্যাখ্যা করে, সামাজিক প্রেক্ষাপট ব্যাখ্যা করে সুন্দর করে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি। আমরা চাই যে আমাদেরকে শাপলা দেন, আমরা একটা ভালো রাজনীতি করতে আসছি। আর রবিউল ভাই আরেকটা কথা বলছেন যে অঙ্কুরই বিনষ্ট হয়ে গেছে, এনসিপি মাত্র শুরু হলো। আপনার বিএনপির 1977 সালে প্রতিষ্ঠা হয়েছে, আওয়ামী লীগ 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছে, জামাত ইসলামী 1941 সালে প্রতিষ্ঠিত হয়েছে, আর এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে এবছরের 28 ফেব্রুয়ারি। তার বয়স এখন 7 মাস চলে। সুতরাং আপনি এখনই বলতে পারেন না যে অঙ্কুরই বিনষ্ট হয়ে গেছে। অঙ্কুরই তো হয় না এখন পর্যন্ত। আপনি এই দল বিপ্লবের পরবর্তীতে, বিপ্লবের ফেজগুলো যারা ছিল তারা এই দল শুরু করেছেন। এই দল বাংলাদেশের এখনো আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে আছে। আপনি দেখেন, আপনি যদি মানে ইন্ডিপেন্ডেন্ট জরিপ করেন, অনেকগুলো জরিপে আপনি দেখবেন যে এনসিপির কিন্তু ভালো সমর্থন আছে। আমরা তো ইয়াং তরুণরা আমরা শুরু করেছি, আমরা এনসিপিকে বাংলাদেশের মানুষের কাছে নিয়ে যেতে চাই। আমাদেরকে তো সময় দিতে হবে, সুযোগ দিতে হবে। আপনি যদি আমাদেরকে সুযোগ না দেন, সময় না দেন, আপনি যদি এখনই বলেন যে আপনি সিদ্ধান্ত নিয়ে আসেন যে অঙ্কুরই বিনষ্ট হয়ে গেছে, তাহলে তো ঠিক হবে না। এটা আমরা বাংলাদেশে পজিটিভ রাজনীতি করতে চাই, এই বিপ্লবের পরে আমরা বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই। এই জন্য আমরা সমস্ত রাজনৈতিক দলের আমরা সহযোগিতাও চাই। রবি, উনি একটি অভিযোগ করেছেন যে আপনাদের কথার সাথে নির্বাচন কমিশনের কথা মিলে যায়। আমাদের তো পুরো 16 কোটি মানুষের 18 কোটি মানুষের কথা মিলবে, কারণ আমরা তো জনগণকে এবং ন্যায্যতা ধারণ কথা বলি, যার জন্য মিলবে। তো অন্যদের দাবির সাথে অনেকের মিলবে। আপনি যখন ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থে কথা বলেন, তার সাথে তো কারো মিলবে না। আর আপনি যখন দেশের বৃহত্তর সাথে কথা বলবেন, জনগণের সাথে কথা বলবেন, অনেকের সাথে মিলবে। জনগণের কথা বলেন, যখন ইলেকশন কমিশনে মিলে যাও এক কথা না, কিন্তু বিবেচনা প্রসূত কথা যখন বলবেন সেটা তো মিলবে। এটা এক কথা না, কিন্তু ইলেকশন কমিশনের সাথে নির্বাচন ও জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবই ছিল। প্রস্তাবই কি? তারা 5টা বিকল্প বলেছে কিভাবে জুলাই সনদকে সংবিধান সংস্কার সংক্রান্ত অংশকে তারা করবে। সেখানে কথাই ছিল, তাদের প্রস্তাবনায় ছিল যে জাতীয় নির্বাচনের দিনে তারা একটা গণভোট। প্রস্তাবনা একটা ছিল না, তবে আরো ছিল, আগেও পাঁচটা প্রস্তাবনার মধ্যে ছিল, কিন্তু গণভোট নিয়ে যে প্রস্তাবনা ছিল সেটা ছিল জাতীয় নির্বাচনের দিনে গণভোট নেওয়া যেতে পারে, এই প্রস্তাবনাটা ছিল জাতীয় ঐক্যমত কমিশনের। বিএনপি তার সাথে একমত হয়েছে। তখন আবার অন্য দল বলছে না, আগে হতে হবে। তো এখন ব্যক্তি গোষ্ঠী যখন যা ইচ্ছা বলবেন সেটা করতে কি জাতি এবং রাষ্ট্র বাধ্য নাকি? এখন ধরেন বাংলাদেশে অনেক রাজনৈতিক দল তৈরি হয়েছে, নিবন্ধনিত পেতে যাচ্ছে প্রায় 56টার মতো, তাই না? 52টা আছে, আরো মনে হয় 6টা 58টার মতো। নিবন্ধন চেয়েছিল 147টার মতো।
এখন জাতীয় সমস্যা সমাধান পার্টি একটা ধরেন আছে, ধরে নিলাম আমি, এসে বলল যে আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার চাই, প্রধানমন্ত্রী শাসিত বা ধরেন পার্লামেন্ট পদ্ধতির সরকার চাই না, আমাদের দাবি সঠিক কিনা গণভোট দেন। তাহলে সরকার একটা গণভোটের আয়োজন করবে, আবার গণভোট এখন না তখন দেন, সরকার তাই করবে। এটা যারা ভাবে এবং এইভাবে যারা চায় তারা কি জনগণের উপর আস্থা রাখে এবং তারা কি জনগণের প্রতিনিধিত্ব করছে এবং তারা রাষ্ট্রের যে কাঠামো, রাষ্ট্রের যে ব্যবস্থাপনা কাঠামো, সেটা কি সম্পর্কে কোনো জ্ঞান আছে? তো এখন বলছে, এই বলতে গিয়ে যেটা হচ্ছে অনৈক্য তৈরি হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হতে যাবে, ব্যর্থ হতে যদি চলে যায় জাতি ঝুঁকিতে পড়বে, গণতন্ত্র ঝুঁকিতে পড়বে, তারপর পতিত ফ্যাসিবাদী শক্তি যারা আছে তারা উৎসাহিত হবে, দেশ অকার্যকর হবে, এ দায় কে নেবে? এখন রাজনীতি করতে এসেই আপনি যদি এভাবে ভাবা শুরু করেন তাহলে তো আপনি জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে রাজনীতি করছেন, অথবা জাতীয় স্বার্থে মাথায় রেখে রাজনীতিটা করছেন না। যেমন বললো যে ধরেন আমি প্রতীক বিতর্কে যেতে চাই না, কারণ এটা আমাদের বিষয় না। নির্বাচন কমিশন কাকে কি প্রক্রিয়ায় প্রতীক দেবে সেটা তাদের বিষয়, তবে নির্বাচন কমিশন বিধি অনুসারে ফাংশন করবে সে ব্যাপারে সহযোগিতা করা দরকার। কোনো ব্যক্তি ইচ্ছা অনিচ্ছা ধমকের কাছে নির্বাচন কমিশন মাথা নত করুক, এটা জাতি চায় না। সেই জন্যই তো সংস্কার করছি, সেই জন্য একসাথে বসছি, সেই জন্য গণ অভ্যুত্থান হয়েছে আপনারা বলছেন, আবার আপনাদের আদেশ নির্দেশ মানতে বাধ্য করতে চাইছেন। এই জায়গায় আমার দ্বিমত রয়েছে। হ্যাঁ, জাতীয় প্রতীক শাপলা, দিস ট্রু, কিন্তু জাতীয় প্রতীক হিসাবে শাপলাকে রিপ্রেজেন্ট করতে গিয়ে তাকে কিছুভাবে ডেকোরেশন করা হয়েছে, সেটা অন্য জিনিস, কিন্তু জাতীয় প্রতীক মানে শাপলাই বোঝায়। এখন ধরেন জাতীয় প্রতীক জাতিকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, কাঁঠাল জাতীয় ফল আর জাতীয় প্রতীক এক না। কি বিবেচনায় নির্বাচন কমিশন এটা করেছে সেটা নির্বাচন কমিশন, জাতীয় প্রতীক শাপলা না। কিন্তু আমার কথাটা হচ্ছে যে ওই প্রতীকটাকে আমাকে পেতেই হবে, সেটাও যেমন ঠিক না। আবার যদি সেখানে বড় ধরনের অবস্টেকেল না থাকে, ধরেন না থাকে, সেটা কনসিডারেশন করবে কিনা সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বতন্ত্র প্রতিষ্ঠান, তারা স্বাধীন স্বতন্ত্র, তাই না? তারা এই বিষয়ে আদালত গিয়েছে, আদালতও বলেছে নির্বাচন কমিশন যে ডিসিশন নেবে ওটাই চূড়ান্ত, তাকে স্বাধীনতা আদালত দিয়েছে, সক্ষমতা আদালত দিয়েছে। নির্বাচন কমিশন প্রতিনিধিত্ব আদালতে গিয়েছে, বলা হয়েছে যে নির্বাচন কমিশনই এখানে ব্যাপারে কেউ যায় না, কেউ অ্যাপিলেট বিভাগ এটা কোনো সিদ্ধান্ত, অ্যাপিলেট বিভাগ মন্ত্রী না, আপনার প্রতীক নিয়ে কেউ যায় না, আপনি জানেন, আমি বলছি আপনি জেনে বলেন। অ্যাপিলেট বিভাগ পর্যন্ত গিয়েছে, অ্যাপিলেট বিভাগে বলছে প্রতীক এই শাপলা থাকবে কি থাকবে না, কোন দল গিয়েছে সে বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কোন দল গিয়েছে, কে গিয়েছে? রিট হয়েছে, আপনি জেনে বলেন, আমি না জেনে বলছি না, আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, জেনে বলেন। এবং অ্যাপিলেট বিভাগ বলেছে শাপলার বিষয়ে কোনো রিটই হয়নি এখন পর্যন্ত, শাপলা ইনকুলেট হবে কি হবে না, থাকবে কি থাকবে না, এই ডিসিশন নেবে নির্বাচন কমিশন। আমি বলছি আপনি জেনে নিন, কেউ যায় না, আপনি না জেনে বলেন না, নাগরিক ঐক্য সম্ভবত অ্যাপিলেট বিভাগ থেকে বলেছে যে নির্বাচন কমিশন এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, শাপলার বিষয়ে কোনো রিটই থাকবে কি থাকবে না সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি, অল্প জেনেন না। আমার কথাটা হলো, জেনেই বলছি ভাই, বিরোধী দেব রবি বিশ্বাস জি, আমার বক্তব্যটা হলো, তো এখন ধরেন বিএনপির সাথে কথা মিলে যাবে। আরে ভাই, বিএনপি তো গণমানুষের দল, বিএনপি যে জাতীয় সেন্টিমেন্ট ধারণ করে রাজনীতি করে তার সাথে এদেরকে সিংহভাগ মানুষ, তো সেটাকে অস্বীকার করবেন কি করে? আর অঙ্কুরে বিনষ্ট হয়ে যাচ্ছে আমি তা বলিনি, আমি বলেছি সম্ভাবনাময় পলিটিক্যাল পার্টি, কিন্তু ভৎসনা করতে গিয়ে চাপ প্রয়োগ করে যে মহত্ব গুরুত্ব নিয়ে তারা আসছিল সেটা ক্রমান্বয়ে কিন্তু নষ্ট হয়ে অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং আমি যা বলেছি দর্শক বিবেচনা করবে সেটা হয়েছে কিনা। সেখানে একটা বিরতি নিয়ে আসি। জি প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি যে কথা বলতে চাই অনুষ্ঠানে, ফিরছি, আলোচনা যাচ্ছি শাহিন ভাইয়ের কাছে। শাহিন ভাই, গণভোট নিয়ে বেশ আলোচনা চলছে, গণভোট নিয়ে সব রাজনৈতিক দল ঐক্যমত্য হয়েছে, বাট সময় নিয়ে একটা অনৈক্য দেখা দিয়েছে। জামায়াত এবং এনসিপি চায় নভেম্বর বা নির্বাচনের আগে, আর বিএনপি চায় নির্বাচনের দিন, এবং বিএনপি সহ অন্য সব রাজনৈতিক দল। এখন বাংলাদেশের যে অবস্থা বা বাস্তবতা, এই বাস্তবতায় কি এত বড় বড় দুটি নির্বাচন কয়েক মাসের মধ্যে কি হওয়া কি সম্ভব? আপনি দেখেন, এখানে ঐক্যমত কমিশন দুটো প্রস্তাব দিয়েছে। এটা হলো যে আমরা যে জুলাই সনদে যে বিষয়গুলো আসবে, এটা একটা কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে এখনই আপনার হলো বর্তমান অন্তর্বর্তী সরকার একটা কনস্টিটিউশনাল অর্ডার জারি করে এটার মাধ্যমেই অ্যাট ওয়ান্স বাস্তবায়ন করে দেয়া। সেকেন্ড প্রস্তাব হলো এটা গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করা। তো সেই গণভোটটা ইলেকশনের দিন হতে পারে নাকি আগেও হতে পারে। সেক্ষেত্রে আমাদের দলীয়ভাবে আমাদের মতামত ছিল যে গণভোটটা ইমিডিয়েটলি হওয়া উচিত, তাহলে মানুষ তার রায় দিয়ে বুঝতে পারবে যে না, আসলে গণভোটের আমরা যেই জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই
এটা এখন বাস্তবায়ন করা উচিত কি উচিত না। আপনি দেখেন গণভোট কিন্তু বাংলাদেশের ইতিহাসে 3বার গণভোট হয়েছে। আমি বলছিলাম যে দুটো নির্বাচন কি একসাথে মানে মানে আলাদা আলাদাভাবে এই কয়েক মাসের ব্যবধানে করা সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব, কারণ গণভোটের মধ্যে একটা প্রশ্ন থাকে, একটা বা দুটো প্রশ্ন থাকবে। আপনি দেখেন 1977-এ মানে একটা গণভোট হয়েছে, সেখানে কিন্তু একটা প্রশ্ন ছিল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মকাণ্ড বা কাজগুলোর উপরে জনগণের আস্থা আছে কিনা এবং তারা এটা চায় কিনা। তখন কিন্তু সেই গণভোটে হানা একটা ভোট হয়েছে। এখনো কিন্তু আপনি এখানে হানা টিক দেওয়ার যদি অপশন দেওয়া থাকে, এখানে তো কোনো আপনার পোলিং এজেন্ট লাগবে না, এখানে কোনো আপনার হলো প্রিজাইডিং অফিসার লাগবে না। ইলেকশন কমিশন কয়েকটা বুথ করে আপনার বিভিন্ন থানায় এগুলো করতে পারে। সুতরাং এখানে আপনার যে একটা জাতীয় ইলেকশন করার জন্য যে আয়োজন লাগে, এটা কিন্তু সেই আয়োজন লাগে না। কিন্তু জাতীয় ইলেকশনের দিন করলে কি অসুবিধা? আমরা তো মনে করি যে জুলাই সনদটা ইমিডিয়েট বাস্তবায়ন হওয়া উচিত। কারণ হলো আপনি দেখেন জাতীয় নির্বাচনের দিন কিভাবে কি হবে না হবে, আপনি সাধারণ একটা প্রতীকে ভোট দিতে গিয়ে আপনার আবার ওই ভোট দিবে, আপনি এত মানুষ একদিনে সারা দেশে ভোট নেওয়ার কি সম্ভব? মানে অনেক আপনার খুবই একটা টাফ বিষয়। সেক্ষেত্রে আপনার শুধুমাত্র এমপি নির্বাচনের বিষয়টা মানে রেখে আবার যদি আপনি ওই দিনই গণভোটটা নেন, তাহলে এখানে অনেক আপনার দীর্ঘসূত্রিতা হতে পারে। অনেক মানুষ এটা বুঝবে না যে আপনার হলো আগে কি আপনার এমপি ইলেকশনে ভোট দিবে না আগে ওইটা দিবে, কোনটা দিবে, মিসম্যাচ হয়ে যেতে পারে। সুতরাং আমরা মনে করি যে আসলে মানে জাতীয় নির্বাচনের দিন গণভোট না নেওয়াই ভালো। যদি আপনি গণভোটটা আগেই নিতে পারেন, তাহলে মানুষজন নির্বিঘ্নে নিশ্চিন্তে এবং বুঝে শুনে ভোট দিতে পারবে। একটা ইলেকশনের যে পরিমাণ ব্যয় হয়, সেই ব্যয়টায় 3 মাসের মধ্যে এগুলি কি এই অর্থনীতি কি আপনার এখানে খুব ব্যয় হবে কোথায়? আপনার এখানে পুলিং এজেন্টের কোনো দেওয়া লাগবে না, এখানে ব্যালট ছাপাতে হবে না, ওভাবে হাজার হাজার ব্যালট ছাপার যে বিষয় থাকে, আপনার হলো অনেক আপনার এখানে ব্যক্তি থাকে, প্রতিদ্বন্দ্বী থাকে। আপনি শুধুমাত্র একটা পেপার দিবেন আপনি জনগণকে, একটা পেপার কয় টাকা খরচ হবে আপনার? আপনি বাংলাদেশের কত হাজার কোটি টাকা আপনি অকাজে খরচ করতেছেন। আপনি বিভিন্ন প্রজেক্টে যেখানে কোনো কাজ নাই সেখানে আপনি খরচ করতেছেন। আপনি বাংলাদেশের এই বিপ্লবের পরে এই বিপ্লবের স্পিরিট বাস্তবায়নের জন্য আপনি কয় টাকা খরচ করবেন? এতে কি খুব বেশি আপনার মানে লস হয়ে যাবে? আমরা তো সেটা মনে করি না। আপনার গণভোট জাতীয় নির্বাচনের আগে কেন তারা চাচ্ছেন, তার যুক্তি তারা তুলে ধরেছেন? আমি কোনো যুক্তি পাইনি, আপনার কাছে তুলে ধরেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বলা হলো যে আপনি বলছিলেন যে বিএনপি চাচ্ছে নির্বাচনের দিকে। নো, বিএনপি তা চাচ্ছে না। সংবিধান সংশোধন যদি করতে হয়, সংবিধান সংশোধন লাগবেই, এবং সেটা তো 142-তে আপনাকে যেতে হবে, 142 অনুচ্ছেদে যেতে হবে। আপনি নির্বাচিত সরকার বা পার্লামেন্ট যেটা হবে সেখানেই কিন্তু করতে হবে। গণভোটে আপনি সম্মতি নিচ্ছেন মাত্র। জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবনায় এটা ছিল, আমরা সেটাকে সমর্থন দিয়েছি মাত্র, এটা আমাদের প্রস্তাবনা না। আপনি যদি গণভোটও করেন, গণভোট দিয়ে কি করলেন? আপনি জনগণের ম্যান্ডেট নিলেন যে জনগণ এই পরিবর্তনটা চায়, কিন্তু আপনাকে করতে হবে কিন্তু নেক্সট পার্লামেন্টেই 142 অনুসারে 142 অনুচ্ছেদে করতে হবে, 2/3 মেজরিটি ভিত্তিতে অথবা ঐক্যমতের ভিত্তিতে সংবিধান সংশোধন। গণভোটে সংবিধান সংশোধন হয় না। গণভোটে হবে সংবিধানে যুক্ত হওয়ার বৈধতা নিচ্ছেন আপনি জনগণের কাছ থেকে। রাজনৈতিক দলগুলি আলোচনা করে একমত হলেও হয়, কিন্তু সেখানে আমরা হতে পারি না, বা ধরেন হলেও সেখানে আস্থা রাখি না। আমরা জনগণের ভোট নিয়ে এটা শক্তিশালীভাবে করতে চাই যে জনগণ সংবিধানের এই জায়গাগুলি সংশোধন করার ম্যান্ডেট দিয়েছে, বাট করতে হবে কিন্তু পার্লামেন্টে, এন্ড অফ দ্য ডে ওই নির্বাচিত পার্লামেন্টেই করা। সেটা কি প্রজ্ঞাপন জারি করে নাকি সংবিধান আদেশ দিয়ে? এই গণভোটে যখন আপনি জনগণ অ্যাপ্রুভ দিল, এইটাকে উপজীব্য করে আগামী পার্লামেন্টে যে দলই ক্ষমতায় আসুক না কেন সবাই এক হয়ে অথবা 2/3 মেজরিটি করতে একটা বাধ্যবাধকতা তৈরি হবে, কিন্তু আপনাকে পার্লামেন্টে করতেই হবে। শাহিন ভাই কিন্তু একটা প্রশ্ন না যুক্তি উপস্থাপন করেছে সংবিধান আদেশ দিয়ে, তাই তো? সাংবিধানিক আদেশ, যেটা সাংবিধানিক আদেশ নিয়ে সংবিধান বিশেষজ্ঞরা অনেকে বলেছে যে এইভাবে সাংবিধানিক আদেশ করার কোনো নজির পৃথিবীতে নেই, এবং বর্তমান যে সরকারটি আছে তিনি এভাবে সাংবিধানিক আদেশ করতে পারেন না। আপনাকে আমি একটা কথা বলি, বাংলাদেশেই আছে, কোনো শোনেন, সংবিধান সংশোধনের জন্য পার্লামেন্ট ছাড়া দ্বিতীয় কোনো ওয়ে নাই। যদি আপনি সংবিধানে যুক্ত করতে চান, এর বাইরে দ্বিতীয় কোনো ওয়ে নাই। বিকল্প যেগুলি বলা হচ্ছে সেটা অস্থায়ী হয়, টেকসই হয় না, বিতর্কিত হয়, আগামীতে টিকবে কিনা সে সন্দেহ রয়েছে। আপনি যদি এটা ঐক্যমত না হন আর 2/3 মেজরিটিতে বা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে পার্লামেন্টে না করেন, নেক্সট পার্লামেন্টে কোনোটাই টিকবে না, কারণ সংবিধান সংশোধনের একটাই ওয়ে, সেটা হচ্ছে পার্লামেন্ট। আচ্ছা, এখন ধরেন সেখানের ব্যাপারে বলে দিলেন যে ব্যালট লাগবে না। কেন ব্যালট লাগবে না? গণভোট নিলে আপনার ব্যালট লাগবে না। আর জাতীয় নির্বাচনেও তো একটা ব্যালট হবে, একটা ব্যালটে বিভিন্ন প্রতীক থাকে, তো সেটাও তো হবে, এখানেও একটা হবে, তো দুটি একদিনে সফলে তো একই খরচ। আর নির্বাচনের ব্যয় একই, নির্বাচনে কম ব্যয় হওয়ার কোনো সুযোগ নাই। পুলিং এজেন্টের ব্যয় সরকার করে না,
পুলিং এজেন্টের ব্যয় করে রাজনৈতিক দলগুলির কর্মীরা গিয়ে দাঁড়িয়ে থেকে মানে বসে থেকে ভোটটার পুলিং এজেন্টের কাজ যেটা সেটা করে। সরকারের সবই করতে হয়, কেন্দ্র ম্যানেজমেন্ট, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, তারপর সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোট কি এমনি বাতাসা হবে? তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে না? তো সব ব্যয় একই আছে বলে দিলেন। আচ্ছা যাই হোক, বললেন। আমরা যেটা মনে করি, আমাদের বক্তব্য অলরেডি আমরা দিয়েছি, যে আমাদের যে বক্তব্য ছিল ওটাতে আপনাকে যেতেই হচ্ছে। কিন্তু যেহেতু আস্থার সংকট আছে, আমাদের দেশে সমস্যা হচ্ছে দুটি, একটা হচ্ছে ভয় আর একটা হচ্ছে আস্থার সংকট। আস্থার সংকটটা কি? জনগণের রায়ের উপর আমরা আস্থা রাখতে চাচ্ছি না অনেক রাজনৈতিক দল, নতুন পুরনো সবাই মিলে। আর ইসের সংকটটা কোথায়, যে ভীতিটা কোথায়? ভীতিটা হচ্ছে আমরা একটা গণ অভ্যুত্থান করেছি, ন্যায্য গণ অভ্যুত্থান করেছি। আপনি আমাকে বলেন তো, এই গণ অভ্যুত্থান কি দায় মুক্তির জন্য করেছি নাকি? আর এই গণ অভ্যুত্থান যেটা করেছে এটা কি অন্যায্য কাজ নাকি? রাজনৈতিক দল, সব শ্রেণীর পেশার মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, অনির্বাচিত সরকারকে পদত্যাগে বাধ্য করেছে। এটা কি অন্যায় করেছি, অপরাধ করেছি? এটা হচ্ছে রাজনৈতিক দল, এবং শেষ করে দিচ্ছি আমি, তাদের দায়িত্ব জায়গা থেকে করেছি। এখন ধরেন ফ্যাসিবাদী শক্তি ফিরে আসবে, আমাদের কি হবে? দায় মুক্তি কোথায় পাবো? পার্লামেন্টে এভাবে না হলে পরবর্তীতে আমাদের বিচার হবে। তারপর ধরেন সেভ এক্সিট কিভাবে চাই, এটা যারা ভাবে এবং করে, তাতে যারা ভীত হয়, তারা কি রাজনৈতিক শক্তি নাকি? আমরা তো ভীত হই না ভাই, আমাদের ন্যায্য কাজ করেছি। লোক, জনগণ, রাষ্ট্রের মালিক, তাদের নিয়ে রুখে দাঁড়িয়েছে হাসিনার বিরুদ্ধে। হাসিনা তুমি ফ্যাসিবাদী, তুমি সরো, পদত্যাগ করো। হাসিনা পদত্যাগ করার সাহস ছিল না, দেশ থেকে ভেগে চলে গেছে ভয়ে, তার অপশাসনের কারণে। সে দেশ থেকে ভেগে যাক, এটা তো কেউ চাইনি। আমরা চেয়েছি পদত্যাগ করো, তুমি অন্যায় করেছো, তুমি গ্রেপ্তার হও, তুমি বিচার ফেস করো। শেখ হাসিনার সাহস ছিল না, ভেগে চলে গিয়েছে। এখন ধরেন ফ্যাসিবাদী শক্তি কোনোদিন আবার উত্থান হবে, সংবিধানে এইগুলি এইভাবে না আসলে আমরা দায় মুক্তি পাবো না, এই সরকার বৈধতা থাকবে না, এটা যারা চিন্তা করে তারা কি অভ্যুত্থানের পক্ষের জোরালো শক্তি, সাহসী শক্তি? বীররা, বিপ্লব কোনোদিন ভবিষ্যতে কি হবে, দায় মুক্তি পাবো কিনা, আইনের আওতায় এসে বড় ধরনের শাস্তি হবে কিনা, এই চিন্তা করে কি কোনোদিন বিপ্লব হয়েছে আর গণ অভ্যুত্থান হয়েছে নাকি? যার জন্য ওই যে ভীতিটা কাজ করছে কিছু রাজনৈতিক নেতা এবং দলের মধ্যে, আর জনগণের উপর আস্থা রাখতে পারছেন না, তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাকে কাজে লাগিয়ে, একটা সার্বজনীনতাকে কাজে লাগিয়ে সব দাবি পূরণ করার জন্য নিজেদের মতো করে ভাবছে, নিজেদের মতো করে বলছে, নিজেদের মতো করে চাইছে, এবং সেক্ষেত্রে চাপ প্রয়োগ করতে চাচ্ছে। সবশেষে যেটা হচ্ছে, এতে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, অনৈক্য তৈরি হচ্ছে। আমি আবারও বলি, সরকার কিংকর্তব্য বিমূঢ় হবে, এবং এটা যদি চলতে থাকে জাতি ব্যর্থ হবে, আর জাতি ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে। সেন ভাই, আসছি আপনার কাছে। সেটা হচ্ছে যে সংবিধান সংশোধনের, সংবিধান আদেশ দিয়ে এটার নজির নেই ভাই বলছেন, আর যদি এই প্রক্রিয়া ব্যর্থ হয় তাহলে আপনার দেশে ভবিষ্যৎ খুব খারাপের দিকে যেতে পারে পরিস্থিতি। আপনি দেখেন, বাংলাদেশ যখন প্রতিষ্ঠা হয়, বাংলাদেশ প্রতিষ্ঠার সময় দ্য প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার, বাংলাদেশের শুরুটাই কিন্তু অর্ডার দিয়ে হয়েছে, এবং সেই অর্ডারের মাধ্যমে, কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে বাংলাদেশের আগের আইনগুলোকে এখানে আপনার বহাল করা হয়েছে। সেই সংবিধান, ওই এক কথার একটা সংবিধান দিয়েই কিন্তু বাংলাদেশটা শুরু হয়েছে। এরপর আপনি দেখেন, এই সংবিধানের উপরে মার্শাল ল অর্ডার দিয়েও কিন্তু মার্শাল ল জারি করা হয়েছে 1979 সালের দিকে। সুতরাং বাংলাদেশে কনস্টিটিউশনাল অর্ডারের যে নজির নেই, কথাটা সঠিক না। সেকেন্ড বিষয় হলো দায় মুক্তির যে বিষয়টা ভাই বললেন, বাংলাদেশের দায় মুক্তি কারা চাচ্ছে? আমরা তো জেনে বুঝি বিপ্লবে গিয়েছি, সেই বিপ্লবে অংশগ্রহণ করেছি, এবং এই বাংলাদেশের পরিবর্তন কিন্তু ছাত্র জনতা শুরু করেছিল। অনেকেই কিন্তু বলেছেন যে আমাদের কোনো ইনভলভমেন্ট নাই, কিন্তু পরবর্তী তারা এখানে সম্পৃক্ত হয়েছেন। বাংলাদেশের আপামর জনতা, সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করছেন একটা পর্যায়ে এসে, কিন্তু এখানে শুরুটা করছিল কারা? আপনার ছাত্ররা কিন্তু শুরু করছিল, একটা পর্যায়ে গিয়ে জন আন্দোলন, গণ আন্দোলনের রূপ নিয়েছে, এবং সেখানে কিন্তু শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয়েছে, এবং তিনি বিদেশ পালিয়ে গিয়েছেন। এখন এই অভ্যুত্থান কিন্তু আমাদের সবার। আপনি দেখেন, তারেক রহমান সাহেব কিন্তু চমৎকার করে তিনি সাক্ষাৎকারে বলেছেন যে এটা কিন্তু আমি একা মাস্টার মাইন্ড না, এটা সমস্ত জনতার আন্দোলন। সুতরাং আমি কার বিরুদ্ধে বলবো? আমি তো এই ভাইয়ের বিরুদ্ধে বলতে পারতেছি না। রবিউল ভাই তো আমার সহযোদ্ধা ছিলেন, বিএনপি বাংলাদেশের একটা বড় দল, কিন্তু আপনি দেখেন শেখ হাসিনাও কিন্তু বারবার বলতেন জনগণ চায়, জনগণ চায়, জনগণ এটা চায়, এটা বলে বলে কিন্তু তিনি ফ্যাসিজম কায়েম করছেন। যদি আমরা জনগণের কথাই ভাবি, তাহলে আমরা যে কাজটা আমি সংসদের পরে করব, ইলেকশনের পরে করবো, সে কাজটা এখন করতে সমস্যা কোথায়? আমি যদি জনতার প্রেমিক হই, আমি যদি গণপ্রেমিক হই, তাহলে তো আমি মনে করি যে আমাদের যে বাস্তবায়ন যেগুলো করা দরকার ইমিডিয়েটলি আমরা করি। সমস্যা কি? যেহেতু এই সময় এখন আছে, আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এখন একটি অগণতান্ত্রিক সরকার আছে, বা অগণতান্ত্রিক বলতে হলে এখানে আপনার জনগণের সমর্থন আছে, জনগণের সমর্থন নিয়ে এই সরকার গঠিত হয়েছে, এবং এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট। এই ইন্টারিম গভর্নমেন্টের হাতে অর্ডিন্যান্সের মাধ্যমে যদি যে কাজগুলো করার সুযোগ থাকে সেগুলো করুক,
করতে তো কোনো সমস্যা নেই। আপনি দেখেন বাংলাদেশে ইতিমধ্যে অনেক ভালো ভালো কাজ হয়েছে। আপনি সিআরপিসি সিপিসি সংশোধন হয়েছে, বাংলাদেশের মামলার একটা স্ট্রাক হয়েছিল সেগুলো সংশোধন হয়েছে, আইসিডি ট্রাইব্যুনালের আইন সংশোধন হয়েছে। তো অর্ডিন্যান্স দিয়ে যদি আমরা আইন সংশোধন করে যদি বাংলাদেশের এক্সিস্টিং সিস্টেম পরিবর্তন করতে পারি, সংস্কার করতে পারি, তাহলে আমি বসে থাকবো কেন? পরবর্তীতে নির্বাচিত সংসদ এসে এই অর্ডিন্যান্সগুলোকে বাস্তবায়ন করলেই তো হয়ে যায়। এজন্য আমি মনে করি যে বাংলাদেশের মানুষের দাবি যে আমরা অপেক্ষা করতে চাই না, আমাদের সংস্কার করার এখন দরকার, আমরা এখন করে ফেলি। আপনি যদি আমরা যদি জনগণের কথা চিন্তা করি, তাহলে আমরা পরবর্তী সংসদে এসে আমরা এগুলো বাস্তবায়ন করব। আপনি দেখেন, আমি ছোট্ট একটা কথা বলে শেষ করি। আপনি দেখেন রাজনৈতিক দলগুলো কিন্তু জুডিশিয়ারি সেপারেট করে নাই, জুডিশিয়ারি সেপারেট আন্দোলন চলতেছিল। সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে ব্যারিস্টার মইনুল হোসেন তিনি কিন্তু এককভাবে ঝুঁকি নিয়ে অ্যাডমিনিস্ট্রেশন থেকে কিন্তু জুডিশিয়ারি সেপারেট করেছিলেন। এই জন্য আপনার এই ধরনের একটি যেই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট আছে, এখনই সময় হলো আপনার জনগণের কথা চিন্তা করে সমস্ত সংস্কারগুলো বাস্তবায়ন করা। জনগণের কথা চিন্তা করে এখনই সংস্কার বাস্তবায়ন করা। অর্ডিন্যান্স জারি করে তো সরকার করছে, তো তা আপত্তি করেছে কে? না, অনেক কিছু আপত্তি আছে তো ভাই। আপনি দেখেন, প্লিজ এক মিনিটে বলবেন, আমাদের শেষের দিকে একেবারে। সরকার প্রতিনিয়ত অর্ডিন্যান্স জারি করে করছে, আইন সংশোধন করে করছে, বিধিবিধান সংশোধন করে করছে। যেটা হলো সংবিধান সংস্কার সংক্রান্ত যেটা, সেইটা নিয়ে হয়েছে গণভোটের ব্যাপার আসছে, সেমডি আমরা রাজি হয়েছি। এবং সংবিধান সংস্কার সংক্রান্ত যেগুলি আছে সেটা পার্লামেন্টে বৈধতা দিতেই হবে, কোনো বিকল্প নেই। 142-তে আপনাকে যেতেই হবে। ওই যে বললেন সাংবিধানিক আদেশ করেছিল, সাংবিধানিক আদেশ তখন সংবিধান তৈরি হয়নি বাংলাদেশে, তখন হয়েছিল, তখন সংবিধান ছিল না। আর মুস্তাক যখন মার্শাল ল দেওয়ার পর তখন একবার সাংবিধানিক আদেশ হয়েছে, তখন সংবিধান স্থগিত ছিল। এখন সংবিধান স্থগিত না, এবং সংবিধান আছে বিদ্যমান। অর্থাৎ দুইবার যেটা আদেশের কথা উনি বলেছেন, তখন একবার সংবিধান হয়ই নাই, আর একবার সংবিধান আছে কিন্তু স্থগিত, মার্শাল ল চলছিল। এখন সংবিধান বিদ্যমান, অর্থাৎ সংবিধান সংশোধন ছাড়া আপনি পার্লামেন্টে সংবিধান সংশোধন করা ছাড়া আপনি পার্লামেন্টে ছাড়া আপনি পারছেন না, পারবেন না। তবে হ্যাঁ, গণভোট নিলে যেটা হয়, এটার উপর জনগণের সমর্থনটা প্রতিষ্ঠিত হয়। নেক্সট যে সরকার থাকবে সে পার্লামেন্টে ওটা সংবিধান সংশোধন করতে বাধ্য থাকিবে। সেই জিনিসটা জোরালো করার জন্য তো আমরা একমত হয়েছি। তো দ্বিমতটা কোথায়? আপনি আবারও বলছি, সরকার প্রায় 80% এই সংস্কার প্রজ্ঞাপনের মধ্যে করে ফেলছে, প্রজ্ঞাপনের মাধ্যমে করছে, চলমান আছে। বিচার বিভাগের 80% প্রধান বিচারপতি বলেছেন, আসিফ নজরুল নিজে বলছেন 70% আমরা ইতিমধ্যে করার উদ্যোগ নিয়েছি, ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে। সমস্যাটা একটা জায়গায়, শুধু সংবিধান সংস্কার, সেখানে তো আমরা একমত হয়েছি। দ্বিমত কারা হচ্ছে, অবস্থান থেকে সরে কারা যাচ্ছে? আপনি এর আগে শুনেছেন নাকি যে এনসিপি বলেছে, একটা বাক্য বলে শেষ করি, এনসিপি বলেছে যে তারা ওই নির্বাচনের দিন সংবিধান সংস্কার চায় না, মানে গণভোটটা চায় না নির্বাচনের দিন, জাতীয় নির্বাচনের দিন। এটা তো ঐকমত্য জাতীয় কমিশনের প্রস্তাব। উন্না কেন এখন আবার দ্বিমত করছেন? অবস্থান তো উন্না চেঞ্জ করছেন ওনাদের প্রয়োজন, ওনাদের স্বার্থে। ধন্যবাদ দুজনকে। আমরা কোন অবস্থান চেঞ্জ করি না, আমরা আমাদের অবস্থানে ঠিক আছে, জনগণের অবস্থানে আমরা ঠিক আছি। জনগণের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেষ পর্যন্ত প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।